নমস্কার বন্ধুরা, প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও আমরা হাজির হয়ে গেছি অক্ষর লাইভে। আজকে আমাদের সঙ্গে আছেন রিমিতাদি। রিমিতাদি এক্ষুনি জয়েন করবেন। আপনারা ওনার লেখা পড়েছেন অক্ষরের পেজে, তো রিমিতাদি চলে আসবেন আর কিছুক্ষণের মধ্যেই। আমি দেখতে পাচ্ছি অনেকেই দেখছে এখন শোটা। আশা করি আরো সবাই জয়েন করবে। দিদি কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন, আপনারা একটু অপেক্ষা করুন। আপনাদের প্রিয় লেখিকা আজকে আপনাদের সঙ্গে আছেন। আপনারা তাকে বিভিন্ন রকম প্রশ্ন করতে পারেন। অবশ্যই লেখা সংক্রান্ত হলেই ভালো হয়। এছাড়া দিদি চলে এসেছেন, আমি ওনাকে অ্যাড করে নিচ্ছি। নমস্কার দিদি। শোনা যাচ্ছে না, মাইকটা অন করুন। দিদি শোনা যাচ্ছে না। এবার শোনা যাচ্ছে? এবার শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ একদম ঠিক আছে। নমস্কার সবাইকে। অক্সরের সব পাঠক পাঠিকা লেখক লেখিকা বন্ধুদের জানাই অনেক শুভেচ্ছা। সবাই ভালো আছো তো? হ্যালো। আর হ্যাঁ, আপনি কেমন আছেন বলুন। আছি তো, এখন সময়টা খারাপ যাচ্ছে সবাই। হ্যাঁ, আপনি কেমন? তারপরে নেটটা একটু স্লো আছে, মনে হচ্ছে একটু অসুবিধা হচ্ছে কথা। নেটটা একটু স্লো আছে না? ঠিকই, এখন খুবই খারাপ সময় যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সময়টা খুব, কথাটা একটু কেটে যাচ্ছে। কথাটা কেটে যাচ্ছে না? হ্যাঁ, একটু হ্যাঁ অসুবিধা হ্যাঁ হচ্ছে। হ্যাঁ। মলয় চক্রবর্তী বলছেন টরেন্টো থেকে। আচ্ছা, নমস্কার। হ্যাঁ, আপনি অনেক ভালোবাসা নমস্কার। দেবেন অনেক। বলছি হ্যাঁ, কথাটা একটু কেটে যাচ্ছে কারণ নেটটার একটু প্রবলেম আছে মনে হচ্ছে। নেটটা প্রবলেম হচ্ছে। আহ, মলয় চক্রবর্তী টরেন্টো থেকে আমাদেরকে হ্যালো করেছেন। নমস্কার। হ্যাঁ, খুব ভালো লাগছে, অনেক দূর থেকে বলছেন। দিদি বলুন, আপনি কেমন আছেন? কেমন চলছে হ্যাঁ, এখন দিন? এখন তো একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি। আমরা সত্যি কেউ ভাবিনি যে এমন পরিস্থিতির মধ্যে আমরা কোনোদিন যাব। এটাই আমাদের আমরা ভাবতে পারিনি কখনো যে এরকম একটা পরিস্থিতি আমাদের সামনে আসছে। তবু তার মধ্যে তো থাকতে হবে, ভালো থাকতে হবে। আমরা সবাই যে যার মতো ভালো থাকছি। অভিক সুস্বাগতম। আপনাকেও সুস্বাগতম। হ্যাঁ, সুস্বাগতম। আহ, অভিক সাধুকার, হ্যাঁ। নমস্কার, ভালো লাগছে। হ্যাঁ, তোমরা কেমন আছো দেবলীনা? সেটাই। আপনি আপনি কোথায় থাকেন একটু যদি বলেন। আপনি কোথা থেকে কথা বলছেন, মানে কোথা? আমরা মোটামুটি আছি ভালোই। ব্যাঙ্গালোরের পরিস্থিতি খুব একটা ভালো নয়। নেটটা খুব অসুবিধা করছে।
হ্যাঁ, দেখা যাচ্ছে। তো হ্যাঁ, হ্যাঁ, একদম ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। আজকে আসলে একটু নেটের প্রবলেম হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এটা মাঝে মাঝেই হচ্ছে। হ্যাঁ, কিছু একটু করার নেই। সমস্যা হচ্ছে আসলে। এখানে একটু বৃষ্টি হচ্ছে তো হয়তো সেই জন্য। তরুণবাবু কি বলছেন? অক্ষরের বহুদিনের পাঠক আমি, এই খারাপ সময়ে অবসরের জন্য অক্ষরকে। আপনিও ভালো থাকবেন। হ্যাঁ, একদমই। আহ, আচ্ছা দিদি, আমার হ্যাঁ, আমি আহ, একটু আপনাকে জিজ্ঞেস করি। কাবেরী কর বলছেন আশীর্বাদ রইল আপনার। হ্যাঁ, আচ্ছা, আমার উনি কি আপনার আমি চেনা কেউ? হ্যাঁ, হ্যাঁ, উনিকে চেনেন আর লেখাও করেন সব। আচ্ছা দিদি, আমি আপনাকে কিছু কথা জিজ্ঞেস করি। হুম, হুম, বল। আহ, আপনি প্রথমত, আমি জিজ্ঞেস করবো যে আপনি কোথা থেকে মানে আস- আসছেন, মানে কোথায় বাড়ি আপনার? হ্যাঁ, আমি কলকাতা বেহালায় থাকি। আমি বেহালায় থাকি, বেহালারই মেয়ে, ছোট থেকে বেহালাতেই রয়েছি। তারপর পরবর্তীকালেও বেহালাতেই রয়েছি। হ্যাঁ, বলছি যে আপনার মানে বাড়ি কোথায়? আমার বাড়ি বেহালায়। আমার এমনি আমার ছোটবেলাটা কেটেছে ডায়মন্ড হারবারে, তারপর থেকে বেহালায়। আচ্ছা, এখানেই কি আপনার ছোট থেকে? হ্যাঁ, এখানে বেহালায় মোটামুটি ক্লাস আচ্ছা, 5 থেকে রয়েছি আর কি। তার আগে ছোটবেলাটা কেটেছে আমার সরিষার, ডায়মন্ড আচ্ছা। হারবারের কাছে সরিষা বলে একটি জায়গা আছে, সরিষার রামকৃষ্ণ আর মিশন আপনার ওখানে। লেখার হ্যাঁ, সূত্রপাত? হুম, হুম। হ্যাঁ, লেখার সূত্রপাত আমার মায়ের হাত ধরে খুব ছোটবেলা থেকেই আমি আচ্ছা, মানে হ্যাঁ এই তো সাহিত্য। পড়াশোনা সবকিছু এখানেই? হ্যাঁ, হ্যাঁ, কলকাতাতেই সবকিছু। কলকাতাতেই পড়াশোনা, সবকিছু, বড় হয়ে ওঠা, পরবর্তীকালে বিবাহিত জীবনও কলকাতাতেই। সবকিছুই এখানে। আপাতত কলকাতার বাইরে যাইনি। ওই জন্যই হয়তো মানে সাহিত্যের সঙ্গে যোগাযোগটাও ভালো আছে। তবে এটা ঠিকই, যারা যোগাযোগ রাখতে চাইলে আচ্ছা, সব জায়গা থেকেই রাখা যায়। তো হুম, আপনার হুম, হ্যাঁ। আর সাগ্নিক কর লিখছেন, মাই গুড উইশেস টু ইউ। থ্যাংক ইউ। শোনা যাচ্ছে? আচ্ছা। দেবলীনা, শোনা যাচ্ছে কি? পরিষ্কার শোনা যাচ্ছে? হ্যাঁ, কলকাতায় একটু সুবিধাটা বেশি। হ্যাঁ, কলকাতায় সেটা সুবিধা আমরা বেশি। খুব ফিল করেছি যখন কলকাতা থেকে চলে আসি। হ্যাঁ, সেটাই। তোমরা এত দূরে থেকেও যে এই সাহিত্য গ্রুপটা এত ভালোভাবে যে পরিচালিত করছো, এটাই খুব একটা মানে ভালো লাগার জায়গা, যে হ্যাঁ এখনো পর্যন্ত তোমরা সব মানে আমারও বিজ্ঞানের ছাত্রী আমি, তোমরাও বিজ্ঞানের ছাত্রী। হ্যাঁ, হ্যাঁ, শোনা তোমার যাচ্ছে, একটু স্লো আছে। একটু স্লো মানে আছে। আমার কথাটা আপনার কাছেও একটু দেরিতে পৌঁছাচ্ছে, আপনার কথাটা আমার কাছেও একটু দেরিতে পৌঁছাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, এইটুকুই। তোমার কথাটা একটু হ্যাঁ, দেরিতে শোনা পড়ছে। যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। আর থ্যাংক ইউ মানব। ওর নামটা খুব সুন্দর। হুম। হ্যাঁ।
হ্যাঁ, একটু স্লো আছে, একটু কথাটা একটু দেরিতে আসছে। কথাটা একটু দেরিতে আসছে, হ্যাঁ বুঝতে ঠিক পারছি। আছে, অসুবিধা নেই তাতে। আর দিদি, আপনি যদি একটু বলেন যে আপনি আমাদেরকে কি করে খুঁজে পেলেন? হ্যাঁ, আসলে আগে তো ধরো 10 বছর আগে তো উম, মানে অক্ষরের সাথে যোগাযোগ কিভাবে হলো? হ্যাঁ, অক্ষরের সাথে আমার যোগাযোগ এই 2 বছরও এখনো হয়নি, পুরো 2 বছর আগে থেকে, 18 সাল থেকে 2018-তে আমি প্রথম ফেসবুকে লেখাটা শুরু করি। তার আগে পর্যন্ত খাতা পেনে লিখতাম, মানে লিখে বিভিন্ন পত্রিকায় পাঠাতাম, সাহিত্য দিদি, গ্রুপে শোনা পাঠাতাম। যাচ্ছে কি? হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, তুমি শুনতে পাচ্ছ আমার কথা, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে কি আমার কথা? হ্যাঁ আমি তোমার কথা শুনতে পাচ্ছি, আমি তোমার কথা শুনতে পাচ্ছি, একটু স্লোতে শুনতে পাচ্ছি। মহুয়া চক্রবর্তী বলছেন আপনার লেখা খুব ভালো লাগে। ধন্যবাদ। দিদি, হুম। রিমিতা দি, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আহ, বৃষ্টির জন্য। হুম। বলছি যে আপনি যদি একটু হুম। বলেন যে আমাদের সঙ্গে আপনার যোগাযোগ কিভাবে হলো, মানে অক্ষরের পেজে লেখা কিভাবে শুরু হলো? আহ অক্ষরের পেজে আমি 2 বছর আগে, আমার সাথে 2 বছরও পুরো হয়নি এখনো অক্ষরের সাথে আমার পরিচয়। আমি যখন স্মার্টফোন হাতে পেলাম, ফেসবুক জয়েন করলাম, তখন লিখতে লিখতে সবার লেখা পড়তে পড়তে একদিন অক্ষরের লেখা মানে আমার চোখে এলো। এসে কয়েকটি লেখা পড়লাম, বেশ ভালো লাগলো, মনে হলো একটু অন্য, সব জায়গা থেকে একটু অন্য রকমের লেখা এখানে আচ্ছা, পাচ্ছি, বিভিন্ন রকমের লেখা পাচ্ছি। তারপরে আচ্ছা, একদিন সাহস করে আমার নিজের লেখা একটা পাঠিয়ে দিলাম। তা প্রথমটা ভেবেছিলাম যে পাঠিয়ে দিলাম হয়তো প্রকাশিত হবে না, কিন্তু দেখলাম যে তার পরের দিনই সেটা প্রকাশিত হয়ে গেল। হ্যাঁ, তারপর থেকে আরো উৎসাহ বেড়ে গেল। তখন সেই উৎসাহে তখন আবার লেখা দিতে শুরু করলাম। প্রত্যেক প্রত্যেক সপ্তাহে যাই লিখতাম প্রথমেই অক্ষরকে দিয়েছি, এবং অক্ষরের পাঠকদের হুম, হুম, ভালোবাসায় খুব আপ্লুত হয়েছি বারে বারে। প্রচুর কমেন্টস লাইক পাই, অনেকের সঙ্গে খুব ভালো সম্পর্ক হয়ে গেছে। ওই জন্য অক্ষর আমার একদম শুরু থেকে, সবার আগে আমি আমার নিজের টাইম লাইনে দেবার পরে আমি অক্ষরে দেওয়ার শুরু করি। আর তার সঙ্গে শাশ্বত আমাকে অনেক সাহায্য করেছে, ছোট ভাইয়ের মতো সব সময় যখন যে লেখা বলেছি সেটা দিয়েছে। তা হ্যাঁ শোনা যাচ্ছে তো, শুনতে পাচ্ছো? দেবলীনা কথা শোনা যাচ্ছে? এইভাবেই অক্ষরের সঙ্গে পরিচয়, এইভাবেই তোমাদের সবার সঙ্গে পরিচয়। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ শোনো, একটু অসুবিধে হচ্ছে লেখা, তোমার কথাটা আমার কাছে একটু আস্তে আসছে, মানে দেরি করে আসছে। আচ্ছা, আপনি তো আরো পত্র-পত্রিকায় লেখালেখি করেন। হ্যাঁ। তো সেগুলো নিয়ে যদি একটু বলেন যে হুম। মানে কোথায়, কোন পত্রিকায় বা কোন আ কাগজেও আপনি বলেছিলেন যে আপনার লেখা বেরিয়েছিল। হ্যাঁ তো আসলে সেই অভিজ্ঞতাটা কিরকম? সেটা সেই ফেসবুকের থেকে একেবারেই আলাদা, একদমই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অন্যরকম। সেটা সেই নিয়ে যদি অভিজ্ঞতা। একটু বলেন কিছু। হ্যাঁ, পত্রপত্রিকায় লেখার অভিজ্ঞতাটা না সম্পূর্ণ কিন্তু আলাদা, এবং সেটার আনন্দটাও খুব বেশি, কারণ সেটার জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হয় যে লেখাটা কবে বেরোবে। প্রায় 7-8 মাস, 1 বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়। একটা সময় নিয়মিত প্রচুর লেখা লিখতাম, একসাথে সব পত্রপত্রিকায় পাঠাতাম। এবং তার সাথে সাথে আমি যেটা করতাম সেটা হচ্ছে
বিভিন্ন সংবাদপত্রে নিয়মিত চিঠিপত্র লিখতাম। এইটা খুব মানে তখন লিখতাম যে কোনো কিছু সামাজিক কোনো যদি কোনো কিছু আমার ভালো না লাগে বা মনে হয় যে এটা একটু মানুষকে জানাবার দরকার, তখন সেটা চিঠিপত্রের মাধ্যমে পাঠাতাম। আনন্দবাজারে, আজকালে, বর্তমানে বিভিন্ন পত্রপত্রিকায় বহুবার চিঠিপত্র বেরিয়েছে, এবং নবকল্লোলে, সাপ্তাহিক বর্তমান, এগুলোতে গল্প বা ছোট প্রবন্ধ এগুলো বেরিয়েছে। কিন্তু সেইগুলোতে কি হয় যে পাঠকের, আমি বুঝতে পারি প্রচুর পাঠক পড়ছেন, কিন্তু বিশেষ করে গল্পের ক্ষেত্রে তার প্রতিক্রিয়াটা জানা যায় না, যে গল্পটা ভালো লাগলো না খারাপ লাগলো। কিন্তু যেটা ফেসবুকে যেটা হয় যে সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক একটা রিয়াকশন পাওয়া যায়, যেটাতে উৎসাহটা আরো বেড়ে যায়, যখন সবাই বলেন যে হ্যাঁ দিদি আপনার লেখাটা আমাদের মন ছুঁয়ে যাচ্ছে, বা ঠিক এই অনুভূতি তো আমাদের হয়। আমার একটু বেশিরভাগ লেখা দেখবে একটু মেয়েদের উপরে একটু বেশি করে লেখা, কারণ সেখানে সেক্ষেত্রে হয়তো আরো পরবর্তীকালে আমি মানে সব রকম লেখাই লেখার চেষ্টা করব, কিন্তু মেয়েদের কিছু অনুভূতি আমি দেখেছি সব ক্ষেত্রে সব বয়সী সবার এক হয়ে যায়। তা সেই জন্যই সেই লেখাগুলো অনেকের মন ছুঁয়ে আচ্ছা। যায়, অনেক সেখান থেকে পাই, মানে ভালোবাসা পাই। তবে সব রকম লেখার চেষ্টাও করি, মানে পুরুষের অনুভূতিটাকেও আনার চেষ্টা করি কিছু গল্পে, তবে মেয়েদের কিছু নিজস্ব কিছু অনুভূতি আমার গল্পের মধ্যে বারবার এসে যায়, সেটা বুঝি। আর একটা হচ্ছে যে আমার লেখার মধ্যে আমার মায়ের প্রভাবটা বেশি আছে। বারে দেখবে যে বিভিন্ন হুম। লেখার মধ্যে, কারণ আমি খুব হঠাৎ করেই 8 বছর আগে আমার মাকে একদম 1 মাসের মধ্যে হারিয়েছি। এটা একটা ভয়ঙ্কর যন্ত্রণার একটা ঘটনা আমার জীবনে, যেটা আমাকে প্রচন্ড প্রতি মুহূর্তেও খুব কষ্ট দেয়। কারণ মার কাছ ঠিক। থেকেই আমার এই সাহিত্যের আশা, এই মানে যে কোনো কিছু লিখে আগে মাকে পড়াতাম, মা কিছু লিখে আমাকে পড়াতো, এই জায়গাটা নষ্ট যখন হয়ে গিয়েছিল, হুম, তখন হয়েছিল তখন কি হয়েছিল যে মানে একটা খুব বড় শূন্যতা শুরু হয়েছিল, মানে সেই শূন্যতাটা কিছুতেই পূরণ হবার ছিল না। হ্যাঁ, তা সেখান থেকে আহ আচ্ছা, মলয় চক্রবর্তী হুম। লিখেছে, রিমিতা ফ্রম ওয়্যার গেট ইন্সপিরেশন টু রাইট সাচ টাচিং স্টোরিজ। ধন্যবাদ, থ্যাংক ইউ। আর এই ইন্সপিরেশন গুলো আসলে জীবন থেকেই আসে, জীবনের বিভিন্ন কিছু থেকে দেখা থেকে, কিছুটা কল্পনায় করে হুম। নিয়ে, কিছুটা ভেবে নিয়ে এখান থেকে এই গল্পগুলো লিখি, যেগুলো এমনিই লেখা হয়ে যায়, যেগুলো হয়তো অনেকের জীবনের সঙ্গে মিলে যায়, তখনই তাদের হৃদয় ছুঁয়ে যায়, তখনই তাদের ভালো লাগে। এরকম ভাবেই উম গল্প লেখার চেষ্টা করি আর কি। তা ওই মা চলে যাবার পরে অনেকদিন, প্রায় 4-5 বছর কিছু লিখিনি, মানে লেখা মাথায় আসতো না, সত্যি মাথায় আসতো না, বা লেখার সেই অনুপ্রেরণা পেতাম না। তারপরে একটা সময় এই ফেসবুকের মাধ্যমে আবার নতুন করে লেখাটা শুরু করলাম, আচ্ছা। এবং সবাই প্রচুর আমি ভালোবাসা পেয়েছি, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এবং এই পাঠক পাঠিকা যাদের আমি চিনি না দেখিনি, কিন্তু যাদের ভালোবাসা আপ্লুত হয়েছি বারবার, তা তাদের কাছ থেকে নিয়ে আবার এই নতুন ভাবে লেখা শুরু। অরণ্যিকা চক্রবর্তী লিখছে, তোমার লেখা আমি পড়ি, খুব ভালো লাগে, আজ তোমার কথা শুনেও ভালো লাগছে। থ্যাংক ইউ অরণ্যিকা, অনেক ভালোবাসা, পড়তে থেকো, এরকম ভাবে পাশে থেকো। দিলীপ ঘোষ লিখছেন, পরিচিতির পরিধি বাড়ছে, এটা আনন্দের। হুম। হ্যাঁ, ধন্যবাদ। হাই।
শেলী ভট্টাচার্য লিখছেন শুভ সন্ধ্যা লেখিকা। আপনাকেও ঠিকই। শুভ সন্ধ্যা। এখন দেখবেন অনেকে একটা মানে এই যে ফেসবুকে আমরা যে লেখালেখি করি, হ্যাঁ আমি যেটা বলছিলাম, হুম। হ্যাঁ, বলো বলো, শোনা যাচ্ছে দেপিনা। আহ, ফেসবুকে যেটা হয় যে ফেসবুকে লেখালেখি করার একটা প্ল্যাটফর্ম থাকার জন্য অনেকেই কিন্তু খুব সহজে পাঠক পাঠিকার কাছে পৌঁছতে পারেন, যেটা সাধারণত আপনি যেমন পত্রপত্রিকাতেও লিখেছেন এবং আপনার অভিজ্ঞতা থেকে আপনি যেটা বলছেন যে মানে বেশ কিছুদিন সময় অপেক্ষা করতে হয়। তাছাড়া পাঠক পাঠিকা ঠিক কি বলছে, কি ফিডব্যাক দিচ্ছে সেটাও পাওয়া যায় না সঙ্গে সঙ্গে। তো ফেসবুক কিন্তু এই সুযোগটা মানে দিয়েছে অনেককেই, কিন্তু তবুও একটা কোথাও একটা স্টিগমা দাগিয়ে দেওয়া হয় যে ফেসবুক কবি, ফেসবুক লেখক বলে। তো এই ব্যাপারে আপনার কি মত? হ্যাঁ মানে বেসিক্যালি হ্যাঁ তাদেরকে জানি না এটা ছোট করা বা ওই ধরনের বা টার্ম ইউজ করে বলা। হ্যাঁ, আমার কাছে যদিও এটা খুব একটা মনে হয় না, কারণ একজন লেখক বা লেখিকার কাছে পাঠক পাওয়াটাই সবচেয়ে বড় কথা। পাঠক যে পড়ছেন এটাই খুব বড় ব্যাপার, যে এটা ভীষণ বড় প্রাপ্তি যে পাঠকরা ভালোবাসছেন, পাঠকরা লেখা পড়ে ভালো বলছেন, এটাই বড় প্রাপ্তি। হ্যাঁ, তবে এটা তুমি ঠিক বলেছো যে একটা বড় প্ল্যাটফর্মে যেতে গেলে তখন কিন্তু এই ফেসবুকের থেকে বাইরে বেরিয়ে অনেক বড় পত্রিকায় বা অন্যভাবে লেখালেখি করা দরকার। তবে আমার যেটা মনে হয় যে ফেসবুকে আমাদের প্রচুর মানে প্র্যাকটিস হয়, মানে যে কোনো জিনিস তো অনেক অনুশীলনের দরকার লাগে। তা এই লেখালেখির মাধ্যমে অনুশীলনটা খুব ভালো হয়, এতে লেখার মান উন্নত হয়। আমি নিজেই বুঝতে পারি, আমি যখন প্রথম প্রথম লিখতাম, প্রথম লেখার থেকে এখন লেখা অনেক অনায়াসে আসে, কারণ অনেক বেশি অনুশীলনের প্রয়োজন হয়। যে অনুশীলনটা হয়তো পত্র পত্রিকায় যদি আমি দিতে থাকি তাহলে সবসময় সেটা হয় না। কিন্তু ফেসবুকে যেরকম প্রতি সপ্তাহে দেওয়া যায়, ইচ্ছে করলে সপ্তাহে 3টে করে গল্প লিখেও সঙ্গে সঙ্গে সেটাকে পত্রিকায় প্রকাশিত করা যায়, মানে মানে ফেসবুকে দেওয়া যায়, সেটা পাঠকদের কাছে পৌঁছানো যায়। তা কিন্তু পত্রিকার ক্ষেত্রে তবে এটা ঠিকই, এটা আমারও একটা লক্ষ্য আছে যে যাতে ফেসবুক থেকে বাইরেও মানুষ চেনে আমাকে। এটা তো সব লেখক লেখিকাদেরই একটা মানে উদ্দেশ্য থাকে, মানে যেটা যেখানে যে যে প্ল্যাটফর্মে গেলে সবাই চিনবে, শুধু যারা আমার ফেসবুকে আছেন বা যারা ফেসবুক করেন না তারাও যাতে আমার লেখা পড়তে পারেন, এই ইচ্ছেটা তো সবারই থাকে, আমারও আছে।
আর অনেক পরে। আপনি অক্ষরের সঙ্গে থাকবেন। অক্ষর চেষ্টা করছে যে আরেকটু বড় প্ল্যাটফর্ম তৈরি করার, যেটা ফেসবুকের বাইরেও সবাইকে কানেক্ট করবে। খুব শীঘ্রই সেই আপডেটস গুলো আসবে, আসলে জানিয়েও দেওয়া হবে। আশা করি আপনাকে সঙ্গে পাওয়া যাবে। হ্যাঁ, একদম। হ্যাঁ, কারিমা ইয়াসমিন, দিয়ে একটা উপন্যাস লেখো প্লিজ, একটা বাস্তবমুখী গল্প, নায়ক বা নায়িকা নিয়ে নয়, চরিত্র নিয়ে। একদম চেষ্টা করব। তুমি খুব ভালো থেকো। উপন্যাস লিখতে তো ইচ্ছেই করে, কিন্তু একটু দীর্ঘ হয়, তো সময়ের অনেক সময় অভাব হয়, কিন্তু উপন্যাস লিখতে আমি সত্যি মানে বড় গল্প লিখতে ভালোবাসি, যে গল্প ধারাবাহিক ভাবে যাবে। তাই আমি নিশ্চয়ই চেষ্টা করব তোমার এই আবদার রাখার। খুব ভালো থেকো। হ্যাঁ। আচ্ছা, পারমিতাদি বলেছে আমার আবৃত্তি শুনতে চায়। ঠিক আছে, শোনানো হবে। আজকে আমার দিন নয়। শোনাও না, আমিও শুনবো একটা আবৃত্তি তোমার। আজকে আমরা দিদির কাছে একটা গল্প শুনবো নাকি? গল্প শোনা যাবে? আর কি কানেকশন ঠিক আছে? মানে কথার। প্রতিটা গল্প খুবই সুন্দর, আর অনেক গল্প চাই। শিবরূপা শিকদার, অনেক ধন্যবাদ। শিবরূপা, নিশ্চয়ই আরো অনেক গল্প লেখার চেষ্টা করব। একদম। দিদি, আপনার লেখা একটা গল্প শোনা যাবে? হ্যাঁ, হ্যাঁ, একটা গল্প, একটা গল্প পড়ে শোনাই তাহলে। শুরু করি একটা গল্প। দেবলীনা, শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই গল্পটা এই গত বছর হ্যাঁ, পুজোর আপনি সময় গল্প লিখেছিলাম। বলুন না, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ঠিক অষ্টমীর দিন সকালবেলা এই গল্পটা পোস্ট হয়েছিল। তাছাড়াও এই অক্সা- ভিডিওগুলো আমরা আপলোড করব আবার ইউটিউবে। আচ্ছা, তাহলে শুরু করছি আমার আজকের গল্পটা। মাতৃরূপেণ সংস্থিতা। পুজোর সময় নিয়ে লেখা, পুজোর সময় অষ্টমীর দিন এই গল্পটা পোস্ট হয়েছিল অক্সারে। সকাল থেকে পাড়ার পুজো প্যান্ডেলে ঘোষণা চলছে, আর কিছুক্ষণের মধ্যে আমাদের অষ্টমীর পুজো শুরু হবে। যারা পুজোর ডালি দিতে ইচ্ছুক তাড়াতাড়ি চলে আসুন, ঠিক সকাল 9টায় অঞ্জলি শুরু হবে। ভোর 4টে থেকে ঢাক বাজা শুরু হয়েছে। নন্দিনী ধর্মর করে উঠে স্নান সেরে পুজোর ডালা গোছাতে ব্যস্ত। আলতা, সিঁদুর, মিষ্টি, লাল জরিপার সাদা তাঁতের শাড়ি, বাগানের শিউলি ফুল সব গুছিয়ে দেয়। ঘড়ির দিকে তাকিয়ে নন্দিনী দেখলো 7:30 বাজে।
তার স্বামী সুদীপ আর ছেলে তোজো এখনো অকাতরে ঘুমোচ্ছে। কাল অনেক রাত পর্যন্ত আড্ডা দিয়ে ভোরের দিকে দুজনে শুতে এসেছে, কিন্তু এবার ডাকতেই হবে। নন্দিনী অস্থির হয়ে পড়ে। শুনছো, উঠে পড়ো, স্নান করে নাও। অষ্টমীর দিন কি পড়ে পড়ে ঘুমোচ্ছ? সুদীপকে মৃদু ঠেলা দিয়ে কথাগুলো বলল নন্দিনী। ঘুম জড়ানো চোখে কোনো রকমে ঘড়ির দিকে তাকিয়ে সুদীপ বলল, সবে 7:30, এখনো অনেক সময় আছে। তুমি সাজতে শুরু করো, আমার আর তোজোর বেশিক্ষণ লাগবে না। এত আওয়াজে কি করে তোমরা ঘুমো কে জানে। বলতে বলতে বাইরের বারান্দায় আসে নন্দিনী। ঝকঝকে শরতের নীল আকাশ, বাড়ির সামনেই পুজো। ধূপ ধুনো, বেলপাতা, শিউলি ফুলের কেমন পুজো পুজো গন্ধ ছড়িয়ে পড়েছে বাতাসে। কানে ভাসছে ঢাকের শব্দ। সে এই গন্ধ, এই শব্দ সবেতে যেন শৈশবের ফেলে আসা দিনগুলো মিশে থাকে। এই বিশেষ দিনগুলোতে নন্দিনীর কত স্মৃতি মনে পড়ে। নন্দিনীর বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। 8 বছর হলো মা চলে গেছে, তবু আজও পুজো এলে নন্দিনীর মায়ের কথা ভেবে দু চোখ অকারণেই জলে ভরে ওঠে। মায়ের মুখটা যেন ভেসে ওঠে মা দুর্গার মুখে। ছোটবেলায় অষ্টমীতে সবচেয়ে ভালো জামাটা পরে মা, বাবা, কাকা, কাকিমা, ভাই বোনদের সাথে অঞ্জলি দেওয়ার আনন্দ এখন নন্দিনীর মনে হয় সেসব যেন অন্য কোন জন্মের কথা। বিয়ের পর শ্বশুর বাড়িতে শাঁখা সিঁদুরে ঝলমলে শাড়িতে নতুন বউ হয়ে শাশুড়ি মায়ের সাথে সাথে পুজোর প্যান্ডেলে অঞ্জলি দেওয়া, তার মধ্যে কেমন একটা সুখ ছিল। শাশুড়ি মা গত 3 বছর গত হয়েছেন। এখন নন্দিনীর 3 জনের সংসার। মায়েদের আদরে শাসনে সে যে কবে কোন মন্ত্র বলে বাড়ির কর্ত্রী হয়ে গেল বুঝতেই পারল না। এখন আর কেউ তাকে তাড়া দেয় না, কোনো নিয়মে বেঁধে ফেলে না। বলছি এক মিনিট। কেমন একটা মন খারাপ করে নস্টালজিয়ায় তলিয়ে যায় যেন নন্দিনী। এমন সময় নিচ থেকে পারমিতার গলা, কি গো নন্দিনী, এখনো রেডি হওনি? আমরা চলে এসেছি, তাড়াতাড়ি এসো। চমকে উঠে নন্দিনী বলল, হ্যাঁ গো, এক্ষুনি যাচ্ছি। এ বাবা, অনেক দেরি হয়ে গেল। ভাবতে ভাবতে নন্দিনী শাড়ি গয়না পরতে শুরু করে। সুদীপও উঠে পড়েছে, ছেলেকে ডাকছে। নন্দিনী প্রায় তৈরি। এমন সময় কলিং বেল বেজে উঠল। নন্দিনী দরজা খুলে দেখলো সবিতার মা কাজে এসেছে। একটু অবাক হয়ে সে বলল, কি গো, তোমাকে তো দুদিনের ছুটি দিলাম, আজ অষ্টমীতেও কাজে বেরিয়েছো? হাঁপাতে হাঁপাতে ময়লা শাড়িতে মুখ মুছতে মুছতে সবিতার মা বলল, একটা বাড়িতে আজ বোনাসের টাকা দেবে বলেছিল, তাই এলাম। 2 মেয়ে, জামাই, নাতি নাতনিকে জামা কাপড় দিতে দিয়ে সব টাকা শেষ হয়ে গেছে, কিন্তু ঘরের বউটাকে আর নাতিটাকে এখনো কিছু দিতে পারিনি গো বৌদি। আজ টাকা পেয়েছি, দোকান খুললে বউয়ের শাড়ি, নাতির জামা কিনে তবে বাড়ি যাব। এখনো দোকান খুলতে অনেক দেরি, তাই তোমার কাছে এলাম। নন্দিনী মুগ্ধ হয়ে সবিতার মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে। এক স্নেহময়ী মায়ের মুখ ভেসে ওঠে ওর চোখে। কিছুক্ষণ চুপ করে থেকে নন্দিনী বলল, তোমার কি একটাও শাড়ি হলো না? পুজোর দিনে কেউ এমন পুরনো রংচটা শাড়ি পরে? মেয়েরা দেয়নি কিছু? দিতে চেয়েছিল গো বৌদি, আমি নিইনি। ওরা কোথায় পাবে বলো? সবার তো টানাটানি সংসার, শ্বশুর শাশুড়িকে দিতেই হিমশিম খায়। আমায় অল্প কিছু হাত খরচা দিয়েছিল, তাতে আর নিজের জন্য হয় না। আমাদের থেকেও তো টাকা নিলে, এত বড় পুজোয় একটা নতুন শাড়ি হলো না তোমার? একটা গভীর দীর্ঘশ্বাস নন্দিনীর গলা থেকে বেরিয়ে আসে। মনে পড়ে তার মায়ের কথা। ঠিক এইভাবে কত পুজোয় সবাইকে দিতে দিতে মায়ের দামি শাড়ি কেনা হতো না। বাবা জোর করলে থামিয়ে দিয়ে মা বলতো, ছেলেমেয়েরা নতুন জামা পরে আনন্দ করলেই মায়েদের সুখ। পুজোর এই কটা দিনের জন্য দামি শাড়ি কিনে কি করব? নিরুপায় বাবাও কেমন অনিচ্ছা সত্ত্বেও সবটা মেনে নিত।
সুদীপ নতুন পাঞ্জাবি পরে নেমে এসে নন্দিনীকে বলে, কি গো, এখনো ঠাকুরের ডালা নিয়ে যাওনি? পুজো তো শুরু হচ্ছে। সবিতার মায়ের কথা শুনে নন্দিনী যেন সবকিছু সাময়িকভাবে ভুলে গিয়েছিল। এক জীবন্ত মাতৃ প্রতিমা সে যেন দর্শন করছিল এতক্ষণ। সম্বিত ফিরে বলল, হ্যাঁ গো, বড্ড দেরি হয়ে গেল, এক্ষুনি যাচ্ছি। ঠাকুর ঘর থেকে পুজোর ডালি নিয়ে আসে নন্দিনী। তারপর হঠাৎই ঠাকুরের চওড়া লাল পাড়ের সাদা শাড়িটা সবিতার মায়ের হাতে দিয়ে বলল, নাও, চট করে স্নান করে শাড়িটা পরে নাও তো, একসাথে সবাই মিলে অঞ্জলি দিতে যাব। সুদীপ অবস্থার আকস্মিকতায় স্তম্ভিত। এটা কি করছে নন্দিনী? তার সাথে গিয়ে কত শখ করে ঠাকুরের জন্য এই শাড়িটা কিনেছে নন্দিনী, প্রতিবারই আনে। গতবার ছেলের ভালো রেজাল্ট হতে মনের ইচ্ছে পূরণের জন্য এবারে একটু দামি শাড়ি কিনেছিল, আর সেটা কিনা সবিতার মাকে পড়তে বলছে। তাহলে ঠাকুরকে কি দিয়ে পুজো দেবে? একটু অবাক হয়ে সুদীপ জিজ্ঞাসা করলো, এটা কি করছো নন্দিনী? এই শাড়িটা ওকে দিচ্ছ কেন? তাহলে পুজোয় কোন শাড়ি দেবে? লজ্জায় মাথা নিচু করে শাড়িটা নন্দিনীর হাতে দিয়ে সবিতার মা বলল, বৌদির আমার মাথাটাই গেছে দেখছি। ঠাকুরের জন্য কেনা শাড়ি কেউ কাউকে দেয় নাকি? এতে অমঙ্গল হয়। নন্দিনী আবার শাড়িটা সবিতার মায়ের হাতে দিয়ে বলল, হোক অমঙ্গল, মাটির প্রতিমার তো কত শাড়ি হবে। আর তোমার মতো মায়েরা, যারা সারা বছর সন্তানদের জন্য বৃদ্ধ বয়সে ভগ্ন শরীরেও কেটে যাচ্ছে, তাদের কি একটা নতুন শাড়ি হতে পারে না? সুদীপ কেমন ভাষা হারিয়ে ফেলে। এক অদ্ভুত ভালো লাগার অনুভূতি যেন ছড়িয়ে পড়ছে। নন্দিনী পুজোর ডালাটা নিয়ে দরজার দিকে পা বাড়ায় আর বলে, সবিতার মা, আর দেরি করো না, স্নান করে শাড়িটা পরে নাও। আমি প্যান্ডেল থেকে আসছি, এসেই সবাই মিলে অঞ্জলি দিতে যাব। স্নান সেরে পরিষ্কার হয়ে নতুন শাড়ি পরা সবিতার মাকে এখন চেনাই যাচ্ছে না। তারপর নন্দিনী, সুদীপ, তোজো সবার সাথে সে চললো পাড়ার প্যান্ডেলে অঞ্জলি দিতে। ঠাকুরের সামনে দাঁড়িয়ে সবিতার মার চোখ ছলছল করে ওঠে। কত বছর পর সে নতুন শাড়ি পরে এইভাবে ঠাকুরের অঞ্জলি দিচ্ছে। মায়ের দিকে তাকিয়েও মাঝে মাঝে তার চোখ চলে যাচ্ছে নন্দিনীর দিকে। কি অপরূপ লাগছে আজ বৌদিকে, ঠিক যেন জ্যান্ত প্রতিমা। সবিতার মায়ের পাশে দাঁড়িয়ে অঞ্জলি দিতে দিতে নন্দিনী অনেক বছর পর যেন মায়ের সান্নিধ্য অনুভব করে। মনে হলো, সবার মধ্যেই তো মা থাকে, আমরা কেবল মাটির প্রতিমাতেই কেন যে মাকে খুঁজতে থাকি কে জানে। শোনা গেছে দেবলিনা? শোনা যাচ্ছে কিনা একটু কেউ জানিও। হুম হুম। টুনি সেন বলছে, আপনার লেখা খুব ভালো লাগে, ধন্যবাদ। সঙ্গে থাকবেন। হ্যাঁ হ্যাঁ, শোনা গেছে। আচ্ছা, আচ্ছা, আমার পুরো কন্ট্রোলটাই চলে গেছে, আমি আর কিছুই করতে পারছি না। দেবলিনা শুনতে পাচ্ছ? খুব ভালো লাগলো, কাবেরী কর করছেন, ধন্যবাদ। খুব সুন্দর একটা গল্প শুনলাম আমরা, দারুণ লাগলো।
এই গল্পটা আমার নিজেরও প্রিয় গল্প। ধন্যবাদ রত্না দাস। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, শোনা যাচ্ছে। রমা সরকারকে জানাই অনেক ধন্যবাদ। আজকে সত্যি নেটের একটু অসুবিধে হয়ে যাচ্ছে। শোনা যাচ্ছে, তৃপ্তি বসু বলছেন শোনা যাচ্ছে। আপনি কি কমেন্টগুলো তোমার কথা আমার কাছে একটু দেরিতে আসছে। আপনি কি কমেন্টগুলো দেখতে পাচ্ছেন দিদি? হ্যাঁ, দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। কারিমা, অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। কারিমা আমার খুব গল্প পড়ে, প্রতিটা গল্প অনেক দিন থেকে, প্রথম থেকে ও আমার সঙ্গে আমার গল্প পড়ে এবং খুব ভালোবাসে, ছোট বোন। হ্যাঁ, শিবরূপার ঠিকই আজকের সিস্টেমে খুবই প্রবলেম হচ্ছে, আজকে নেটের একটু প্রবলেম হচ্ছে। আজকে সত্যিই খুব অসুবিধা হচ্ছে। আমি হ্যাঁ, কন্ট্রোল করতে পারছি না। সত্যি আমি বুঝতে পারছি যে আমার কথাটা খুব পরে পৌঁছচ্ছে, বা কিন্তু প্রযুক্তির কাছে আমরা এইটুকু যে সুযোগ হচ্ছে যে বাড়ি বসে সবাই সবার কাছে পৌঁছে যেতে পারছি, এটাই আমাদের কাছে বিরাট বড় একটা প্রাপ্তি। কিছুটা অসুবিধে, সেটাকে মানিয়ে নেওয়া যাবে। দেবলীনা তোমাকে বলতে বলছেন কিছু? দেবলীনা চুপ কেন? দেবলীনা দি চুপ কেন? শিবরূপা জিজ্ঞেস করছে। হ্যাঁ, হ্যাঁ, একটু অসুবিধা আছে। তুমি কিছু বলো, এবার তুমি একটা শোনাও, আমি একটু শুনি। শঙ্কর সেন বলছেন আপনার লেখা অসাধারণ, ধন্যবাদ। হুম। খুব ভালো লাগে পাঠকদের কাছ থেকে মতামত শুনতে। শোনা যাচ্ছে। দেবলীনা শুনতে পাচ্ছো? শোনা যাচ্ছে? দেবলীনা শোনা যাচ্ছে? আমার সিস্টেমের প্রচুর প্রবলেম হচ্ছে আজকে। হ্যাঁ, তো আমার কথাটা অনেক দেরিতে পৌঁছাচ্ছে, এই জন্য আমি একটু চুপ করেই আছি। এবার তুমি একটু কিছু শোনাও।
দেবলিনা, কিছু শোনাও। আজকে দিদি আপনিই শোনান। আমি তো শোনালাম একটা। তোমার কথাটা আমার কাছে একটু দেরিতে আসছে। দিদি কি আরেকটা গল্প শোনাবেন? উম না, আর একটা আরেকটা ছোট গল্প না। দেখে। আমি কি একটা কবিতা শোনাবো? কবিতা আমি লিখতে সত্যি খুব একটা পারি না। আর অক্ষরের পেজে তো কোনোদিন এখানে তো কবিতা দেওয়া যায় না, শুধুই গল্প দিই। একটা ছোট কবিতা আমি শোনাতে পারি। কবিতা সত্যি কিন্তু আমি ভালো পারি না, ও কবিতা একটু চেষ্টা করি শুধু। গল্পটা যতটা সহজে আস্তে লিখতে পারি, কবিতা লিখতে সময় লাগে। একটা ছোট কবিতা তাহলে শোনাচ্ছি। এই তো অক্ষরে সাথে বলছে নিশ্চয়ই একটা কবিতা শুনি। হ্যাঁ। ঠিক, হ্যাঁ, ছোট একটা কবিতা। কবিতাটার নাম হচ্ছে জীবন তরী। পাশাপাশি হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তাহলে শুরু করছি কবিতাটা। ছোটই কবিতা, দেখো কিরকম লাগে। কবিতা তো খুব কম লিখি। পাশাপাশি ঠেসাঠেসি অবিরাম দোলা, তবুও তো নেমে যায়নি কেউ। বহুবার ভেবেছি নেমে গেলেই তো হয়, চোখ তুলে দেখেছি দিগন্তের আকাশ। কোথাও তো নিষেধ ছিল না কিছু, তবে কেন পারিনি নেমে যেতে? কিছু কি রয়ে গেল এই ভেবে, সেও তো পারতো নেমে যেতে। কই, গেল না তো। কেন থেকে গেল তাও তো বলেনি কখনো। ঝরঝরে ভাঙাচোরা পাল ছেঁড়া এই নৌকায় কেন ভেসে যাই অনন্তের দিকে? কোন আকর্ষণে ছুটে চলা একই কক্ষপথে, সেটাও হয়নি জানা কোনোদিন। মেনে নিতে মানিয়ে নিতেও যে এত সুখ ছিল, এ কথাও বলিনি তাকে কোনোদিন মুখ ফুটে। শুধু সময়ের স্রোতে ভেসে গেছি পাশাপাশি। জানি না কেমন লাগলো, একদমই ছোট্ট কবিতা, একটু আধটু চেষ্টা করি এই পর্যন্ত। দেবলীনা, তোমার আমি শুনতে পাচ্ছি না। মিতা দাস বলছে অসাধারণ, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। কারিমা বলছে সম্ভব হলে তোমার ঢেউ গল্পটা শুনিও। আজ তো আর হবে না মনে হয়, আর একদিন, এর পরের দিন শোনাবো ঢেউটা।
মহুয়া চক্রবর্তী, অনেক ধন্যবাদ। গল্প যেমন লেখেন, কবিতাও দারুণ লেখেন, ভালো লাগলো। কবিতা খুব কম লিখি, কবিতা লেখা খুব শক্ত। আমার মনে হয় গল্প থেকে কবিতা লেখা অনেক বেশি কঠিন। এখনো কিছুক্ষণ সময় আছে, শোনাতে পারেন আর একটা গল্প। খুব সুন্দর লাগলো, আরো কবিতা আর লিখুন। কবিতা জানি না এটা কবিতা হয় কিনা, মাঝে মাঝে চেষ্টা করি আর কি। কবিতা এই আমাদের এখন যে অবস্থা যাচ্ছে, মানে এই যে একটা মানে অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এই সময়ের মধ্যে এই সময়ের উপযুক্ত কয়েকটা কবিতার লিখেছি, চেষ্টা করেছি। যখন প্রথমের দিকে যখন এই কোভিড শুরু হলো, মানে ভীষণ অস্থির সময়ের মধ্য দিয়ে যখন ওই পরিযায়ী শ্রমিকরা ফিরে আসছে, তাদের সাউন্ডটার কিছু মানে প্রবলেম হচ্ছে, সাউন্ডটা খুব দেরিতে গিয়ে পৌঁছাচ্ছে। দেরিতে পৌঁছচ্ছে না। আজকে প্রযুক্তিতেই আমরা হেরে গেলাম। তো সেই বিষয়ের উপর কিছু কবিতা তখন লিখেছিলাম। শোনা যাচ্ছে দেবলীনা? আমার কথা তুমি শুনতে পাচ্ছ? আচ্ছা, আর একটা কবিতা কি পড়বো? এটা ছায়াফুল, আমি তো খুবই অনুষ্ঠান দেখছি, খুব ভালো লাগছে। অনেক ধন্যবাদ কাকিমা। তোমাদের সবার অনুপ্রেরণা থাকে সব সময়, সবাই এত উৎসাহ দাও বলেই সব কাজ সামলেও লেখাটা চালিয়ে যেতে পারি, তোমাদের ভালোবাসায়। আচ্ছা, আচ্ছা, শেষ একটা তাহলে কবিতা পড়ে শেষ করি। একটা একটা লাস্ট কবিতা। হ্যাঁ, একটা কবিতা লাস্ট তাহলে দিয়ে, এটা এই সময়টাকে মনে করে, এই আমাদের এখন যে একটা অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, চারিদিকেই বিপদ, চারিদিকেই মন খারাপ, চারদিকেই একটা মৃত্যুর হাতছানি, তা এইটার করেই একটা কবিতাটা লেখা। কবিতাটার নাম দুর্যোগ। বিপদ সীমার ওপর দিয়ে সব নদীতেই বইছে জল, ভাসবে বুঝি ঘর দুয়ার শহর থেকে মফস্বল। জীবন জুড়ে মেঘের ঘটা, চোখ রাঙাচ্ছে বিপদ জল, কাঁপছে মানুষ আতঙ্কেতে শহর থেকে মফস্বল। কালের চাকা থমকে দাঁড়ায়, কে মুখে দেয় অন্য জল, বাড়ছে বিপদ, বাড়ছে শোক শহর থেকে মফস্বল। চারদিকেতে মৃত্যু মিছিল, উথাল পাথাল ঝড় বাদল, মরছে যত সামান্য লোক শহর থেকে মফস্বল। রাজার নীতিও চলছে অবাধ, মানুষ যেন কীটের দল, যা বোঝাবে তাই তো বোঝে শহর থেকে মফস্বল। আকাশ আবার হাসবে কবে, সকাল হবে রোদ ঝলমল, লাখ টাকার এই প্রশ্ন করে শহর থেকে মফস্বল। এই অসময় নিপাত যাবে, সব নদীতেই নামবে জল,
সেই আশাতেই বুক বেঁধেছে শহর থেকে মফস্বল। নমস্কার, তাহলে আজকে এখানে শেষ করছি। অক্সরের সমস্ত পাঠক, দিদি খুব সুন্দর একটা কবিতা দিয়ে আজকে আমরা অনুষ্ঠান শেষ করছি। হুম, নমস্কার। নমস্কার সবাইকে আমারও নমস্কার জানিয়ে, অনেক শুভেচ্ছা জানিয়ে আমরা নিশ্চয়ই এই সময় কাটিয়ে আমরা খুব ভালোভাবে সবাই থাকতে পারবো, এই আশা নিয়েই আমরা এগিয়ে যাব সামনের দিকে। শেষ করছি। ভালো থেকো দেবলীনা, আবার দেখা হবে। আপনিও ভালো থাকবেন। নিশ্চয়ই।